পেরেও ছিল। মাঝখান থেকে একটা ঝড় এসে সবটা ওলটপালট করে দিল। সবটা। তবে আলো নিশ্চিত অতি দ্রুত সবটা গুছিয়ে নিতে পারবে সে। সেই আত্মবিশ্বাস আলোর আছে। সকাল থেকে আলোর মধ্যে একটা ব্যস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। বাবার সবকিছু গুছিয়ে দিয়ে নিজে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আতায়ুর আলম মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, তবে কিছুটা অস্বাভাবিক ভাব আছে। আগের মতো নেই কিছুই। কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করেন। অবশ্য কত বড় একটা অপারেশন হয়েছে, এমন আচরণ করা স্বাভাবিক। যাচ্ছিস কোথাও? আলো গলায় ওড়না দিয়ে ঘুরে তাকায় রেহেনার দিকে। রেহেনা দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখছে। কলেজ ব্যাগটা কাঁধে উঠিয়ে ক্যাবিনেট থেকে স্লিপার বের করতে করতে বলে, ইউনিভার্সিটি যাচ্ছি। কলেজ যাচ্ছিস? ওমা, অবাক হচ্ছ কেন? আমি যে স্টুডেন্ট এটা ভুলে গেলে? রেহেনা মেয়ের দিকে তাকিয়ে আছেন। আলো বলতে থাকে, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, সাথে টুকটাক কাজ করব। আব্বুর অবস্থা দেখে যা বুঝলাম, আমি ছাড়া এই সংসারের গতি নেই। রেহেনা কোনো কথা বলে না। আলো চলে যায়। ও ঘর থেকে আতায়ুর আলম ডাকছে। রেহেনা কানে এসে ডাক পৌঁছয় না। কপালে তার চিন্তার রেখা। সবটা কি আদৌ আগের মতো করা সম্ভব? একজন মা হিসেবে তার কি করা উচিত? মেঘের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া, নাকি সমাজের বাঁকা কথা যাতে শুনতে না হয় সেজন্য মেয়েকে সবটা মানিয়ে নিতে বলা? কোনটা? কি বুড়ি, তুমি সকাল সকাল চলে এলে? গভীর কণ্ঠে কথাটি বলে শামীম ঢোকে তার পার্টি অফিসের সামনে টঙের দোকানটায়। তোর দাদা আমাকে ছেড়ে থাকতে পারে না, কি আর করি বল। শামীম দ্রুত হেসে একটা বেঞ্চিতে বসে পড়ে। তার সামনে রয়েছে প্রায় 70 বছর বয়সী দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা। দুজনেই প্রত্যেক মাসে বয়স্ক ভাতা পাচ্ছ, তবুও তোমাদের টাকার লোভ গেল না। এই দোকানের কি দরকার? এত টাকা নিয়ে যেতে পারবে কবরে? কাউকে যে দিয়ে যাবে সে উপায় তো নেই। তারা তো তোমাদের খোঁজ নেয় না। মানা বিবি হেসে বলে, তোকে দিয়ে যাব সব। আমার তোমাদের ওসব খুচরো পয়সার দরকার নেই, আমার অনেক টাকা। জানি তোর অনেক টাকা, তা তুই এই দোকানে চা খেতে আসিস কেন? ওই যে ওই সাহেবদের ইটের দালানে যা। শাহজাহান মিয়া শামীনের দিকে এক কাপ চা বানিয়ে দেয়। কাপে চুমুক দিয়ে শামীন এদিক ওদিক তাকাচ্ছে। লোকজন অবাক হয়ে দেখে একজন মেয়র এভাবে টিনের ছাপড়া দেওয়া দোকানের বেঞ্চিতে বসে চা খেতে খেতে গল্প করছে। এটা বেশ অবাক করা একটি দশা। এসব দৃশ্য নির্বাচনের আগে আগে দেখা যায়, পরে নয়। মনা বিবি নিচু স্বরে বলে, তোর বউ কেমন আছে? বউ চলে গেছে। ভেগে গিয়েছে নাকি? কার সাথে? রেগে যায়নি, চোখের সামনে থেকে গুটি গুটি পায়ে হেঁটে বাপের বাড়ি চলে গিয়েছে। রাগ করে কি করেছিস? অনেক কিছু, তোমরা বুঝবে না। তোর মতো মানিকের উপর রাগ করে চলে যায়? কেমন মেয়ে মানুষ! অদ্ভুত মেয়ে মানুষ দাদি, অদ্ভুত মেয়ে মানুষ। শামীন চায়ের বিল মিটিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এলোমেলোভাবে হেঁটে অফিসের গেট দিয়ে ঢোকে। আজ একটা মানববন্ধন আছে প্রেস ক্লাবের সামনে। তার আগে দলের ছেলেমেয়েদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা জরুরি। অফিসে ঢুকে দেখে সবাই অলস ভঙ্গিতে বসে আছে। কেউ কেউ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। শামীন নিজের চেয়ারটাতে গা এলিয়ে দিয়ে বসতে বসতে বলে, কিছু মাছি এনে মারতে পারতি, এভাবে চুপ করে বসে থাকলে ভালো লাগে না। উঠে দাঁড়ায়। শামীন তার দিকে না তাকিয়ে একটা কাগজ দেখতে দেখতে বলে, আমাদের বল। তোপ চিন্তিত ভঙ্গিতে বলে, কোনটার? তোর ভাবির, আমার বউয়ের। ভাবি 4 ঘন্টা আগে নিউ মার্কেটে বনি টেলিকম থেকে একটা নতুন মোবাইল ফোন কিনেছে এবং সাথে একটা সিম কার্ড। সেখান থেকে বের হয়ে তাদের কলেজের সামনে পার্কে একটা বেঞ্চিতে বসে একটা বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প করেছে। তারপর তাদের বাড়ির সামনে একটা ডিসপেন্সারের দোকান থেকে আপনার শ্বশুরের জন্য কিছু ওষুধ কিনেছে এবং সবশেষে একটু আগে বাড়িতে ঢুকেছে। ও হ্যাঁ, ভালো কথা, বাড়িতে ঢোকার আগে কুকুর থেকে ভয় পেয়ে দৌড়ে গিয়ে একবার উষ্টা খেয়ে পড়ে গিয়েছিল। সবাই উচ্চস্বরে হেসে ওঠে তৌফের শেষের কথাটা শুনে। শামীন কটর মটর দৃষ্টি দিয়ে তাকায় সবার দিকে। সবাই চুপচাপ যায়। তৌফ বলতে থাকে, তার পরনে ছিল একটা লাল রঙের সালোয়ার কামিজ, মুখটা ছিল শুকনো, দেখে মনে হয়েছে সকালে নাস্তা করেনি। শামীন তৌফের কথাই তার দিকে তাকিয়ে বলে, বাহ, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। এবার আমার বউয়ের নাম্বারটা এনে দে। তৌফ তৎক্ষণাৎ তার ভরাট বের করে শামীনের দিকে এগিয়ে গিয়ে দাঁতের পাটি মেলে বলে, কাঁচা কাজ করি না ভাই,
2 মিনিট বইয়ের দিকে তাকিয়ে থেকে বইটা বিছানার উপরে ছুঁড়ে মারে আলো। কোথায় সবকিছু তার কাছে নতুন মনে হচ্ছে, কোথা থেকে শুরু করবে ভেবে হিমশিম খেয়ে যাচ্ছে। এই ইয়ারের ফার্স্ট ইনকোর্স এক্সামটাই দিতে পারল না সে, মার্কসটা না পেলে মুশকিল। কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাথাটা বেশ ব্যথা করছে, এখন এমনিতেই পড়া হতো না, তার চেয়ে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। বসার ঘর থেকে পাশের বাড়ির দুজন ভদ্র মহিলার গলার আওয়াজ শোনা যাচ্ছে। ইনিয়ে বিনিয়ে আপনার ব্যাপারেই আলোর মায়ের কাছে বলছে তারা। জানতে চাচ্ছ আলো কদিনের জন্য এসেছে? বিরক্তিতে আলো কপাল কুঁচকে ফেলে। ইচ্ছে করছে ভদ্র ভাষায় কিছু একটা কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে নিবে, কিন্তু আলো দাঁতে দাঁত চেপে বসে থাকে। একেবারে ডিভোর্স পেপারে সাইন করে সবাইকে মাইকিং করে জানিয়ে দেবে সে। এখন কিছুদিনের অপেক্ষা। ঘুম পাচ্ছে খুব, প্রায় ঘুমিয়েই গিয়েছিল। হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে। আলো বেশ অবাক হয় তাকে কে ফোন দিবে, কিন্তু কেউ তো তার নতুন নাম্বার জানেই না। রং নাম্বার ভেবে প্রথমবার ফোনটা রিসিভ হ্যালো, কে করে। বলছেন? স্বামীনের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তার কাঙ্ক্ষিত নারী কণ্ঠটি শুনে। কণ্ঠ সেই চিরাচরিত তেজ, এমনভাবে হ্যালো বলছে পুরো শহর শুনতে পেয়েছে বোধহয়। কিছু মুহূর্ত সময় নিয়ে সে বলে ওঠে। হ্যালো। আলোর হাত কেঁপে ওঠে। ফোনটা কানের সাথে চেপে ধরে কিছুটা সময় সে নেয়, কে বলছেন? তারপর বলে। আমি তোমার ফেরা আসিয়া। আলো নিশ্চুপ হয়ে যায়। স্বামীন বলতে থাকে। আপনি আমার কেমন নাম্বার আছো? পেয়েছেন কিভাবে? স্বামীন হেসে ফেলে। কেন বাচ্চাদের মতো প্রশ্ন করছো আলো? তোমার ফোন নাম্বার পাওয়ার কোনো ব্যাপার আমার কাছে? কি চাই কি আপনার? চাই আবার আপনার? কি? আবার কি? আপাতত কিছুক্ষণ কথা ইয়াসার বলতে মির্জা, শেষ হয়নি আসিয়া। আলো একটা গভীর নিঃশ্বাস আপনার ফেলে লোকজন বলল। আমাকে ফলো করে, আপনি মাঝ রাতে ফোন দিয়ে বিরক্ত করেন, এর মানে কি? আপনি কি ভুলে গিয়েছেন সবটা শেষ হয়ে গিয়েছে? স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বাঁকা হেসে বলল। সবটা শুরু মানে? হতে যাচ্ছে। মানে অপেক্ষা করো, ধীরে ধীরে বুঝতে পারবে। তোমার মতো মাথা মোটা মেয়ের ধীরে ধীরে চরিত্রের দিক বোঝাই থেকে ভালো। আপনি শুধুমাত্র ক্রিমিনাল না, একটা নির্লজ্জ মানুষও, আপনি জানেন? জানি আমি নির্লজ্জ, আর তুমি তেরা। একজন তেরা মানুষকে কাবু করতে একজন নির্লজ্জ মানুষ দরকার পৃথিবীতে। আমরা একেবারে পারফেক্ট কম্বিনেশন আসিয়া। আজ আবার নতুন সিম কার্ড? দুদিন আগেও তো নিলি, ঘন ঘন সিম কার্ড চেঞ্জ করছিস কেন? আলোর দিকে তাকিয়ে কাছে আদৌ ফোনটা ব্যাগে ভরে থমথমে নিয়ে একটা বলে। অসভ্য নির্লজ্জ লোক, খুব বিরক্তি করে, অনেক বেশি বেহায় আসে। তো দুলাভাইকে বল, মেয়রের বউকে ডিস্টার্ব করে, কত বড় সাহস! আলো শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়াকে বলে দেবে সেই লোকটা। ইয়াসার মির্জা নিজেই হিয়ার কথা বলতে বলতে হাঁটতে শুরু করে। আলো গুটি গুটি পায়ে হিয়ার পিছু পিছু যায়। কণ্ঠে অভিযোগের সুর তুলে নিয়ে বলে ওঠে। মেরে ঠ্যাং ভেঙে দিক। একটাবার আমাদের জানাতে পারলি না ভাইয়ার কথা? বেশ অবাক হয়েছি তোর আর ইয়াসার ভাইয়ার বিয়ের কথা শুনে। মানে হুট করেই? কিভাবে? বলিস না কেন কিছু? আলো আমতা আমতা ওসব করে বাদ দে, বলে। পড়ার কথা বল। অনেক দূর এগিয়ে গিয়েছিস তাই না তোরা? আচ্ছা, শ্রাবণী কেন আসে না? ওর কি বিয়ে হয়ে গিয়েছে? হিয়া মুখ মলিন করে বলে। আর বলিস না, অনেক ঝামেলার মধ্যে আছে ও। ওদের বাড়ি প্লাস দোকান ঘরটা দখলের চেষ্টা চলছে। ওর বাবা ছোটাছুটি করে অসুস্থ হয়ে পড়েছে, সবটা ওকেই দেখতে হচ্ছে। আলো অবাক পুলিশ কি হয়ে বলে। করছে? পুলিশের কাছে যায়নি? টাকা দিয়ে আইন কিনে নিয়েছে দখলদাররা, কিছু করার নেই। ওদের মাথার উপর শক্ত কোনো হাতও নেই। আতাউর আঙ্কেল যে কিছু করবে, সেও তো 2 মাস ধরে আঙ্কেল অসুস্থতার জন্য কুড়িয়ে নিয়েছে নিজেকে এসব ঝুট ঝামেলা থেকে। আলো মাথা নিচু করে শুনতে থাকে হিয়ার কথা। কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছে সে বাবার কথা শুনতে। এই আলো, এই হিয়া হালকা ধাক্কা দেয়। আলোর ঘোর কেটে যেতে হু বলে সাড়া দেয়। হিয়া বলে। কিছু কি না, বল। ভাবছিলি? শ্রাবণীর কথা বলছিলাম। আচ্ছা আলো, তোকে একটা কথা বলতে চাই, কিছু না, মনে মনে করবো করবি না কেন তো? তো, বল। হিয়া আমতা আমতা করে বলে। তুই ইয়াসের ভাইয়াকে বলে দেখবি যাতে সে শ্রাবণীদের বিষয়টা একটু দেখে দেয়। আমি নিশ্চিত সে দেখলেই হবে। হিয়ার কণ্ঠে অনুরোধের সুর।
আলো অবাক চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে কিছু আমি? সময় পারে বলে। হ্যাঁ তুই বউ, তাই ভাইয়া তোর কথাটা গুরুত্ব দিয়ে দেখবে। শ্রাবণীর বাবা অসুস্থ শরীর নিয়ে যেতে চেয়েছিল ভাইয়ার কাছে, শুনেছি। প্লিজ তুই একটু দেখ, প্লিজ প্লিজ প্লিজ। হিয়া আলোর হাত ধরে ফেলল। আলো ঘামতে থাকে। সে কিভাবে ওই লোকেদের কাছে অনুরোধ করছে, কিভাবে? আমরা কত দ্রুত বড় হয়ে গেলাম, তাই না ছোট? ড্রাইভ করতে করতে স্বামী নিয়াসের দিকে তাকিয়ে বলে কথাটা। ইসমাম মাথা নিচু করে বসে আছে, নরম গলায় বলে, তোমার কণ্ঠে আমার প্রতি রাগ ভাইয়া। তুমি শুধু শুধু রাগ করছো, আমি ফিরে আসবো। স্বামী ম্ল্যান হাসে, তারপর বলে, রাগ? আমার তো উল্টো মনে হচ্ছে ছোট, আমার প্রতি তোর প্রতিটা আচরণে মনে হচ্ছে তুই তুই কোনো কারণে আমার উপর রেগে আছিস, অথবা আমি তোকে কষ্ট দিয়েছি। ইসমাম ভাইয়ের দিকে তাকায়। স্টিয়ারিং এর উপর রাখা স্বামীনের নাম হাতের উপর আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, ধুর, তুমি বেশি বেশি ভাবো ভাইয়া। তুই সব সময় অন্যায় কাজ অপছন্দ করিস, আর ওই বিষয়টা নিয়ে তুই আমার উপর রাগ? আমি জেদের বসে সব সময় ঝামেলা করি বলে? ইসমাম চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ঝামেলা করো, আবার সবটা ঠিকঠাকও তো করে নাও, তাই রাগ নেই। অদ্রিতা আপনার আলো। নাম? লোকটা বাতাসের বেগে আলোর নামটা লিখে ফেলে রেজিস্টার খাতায়। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, বিবাহিতা? অজান্তেই আলোর মুখ থেকে বেরিয়ে যায় কথাটা। জি। তৎক্ষণাৎ আলো নিজেকে শুধরে নিয়ে বলে, জি না। একবার জি আর একবার জি না মানে কি? পেছন থেকে হিয়া বলে, বিবাহিতা ও বিবাহিতা আসলে কদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে, তাই সব খেয়ে বসে আছে। কথাটি বলেই দুষ্টুমির ছলে আলোর মাথায় গাঁটটা মেরে দেয় সে। লোকটা একটা ফর্মে আলোর নাম ঠিকানা তুলতে থাকে, তারপর বলে, স্বামীর নাম? আলো ঘামছে। হিয়াটা তাকে বিপদে ফেলে দিয়েছে। সে আমতা আমতা করে বলে, বাবার নাম দিলে কি সমস্যা? স্বামীর নাম শামীম ইয়াসার মির্জা, এই শহরের মেয়র শামীম ইয়াসির মির্জা। হিয়া বলে দেয় দ্রুত। লোকটা হাঁ হয়ে আলোর দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকে। ইয়াসার মির্জার বউ এসেছে তাদের করেছে। আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে, আমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। খুব ফেমাস মেয়ে, চেনা চেনা লাগতেই পারে। যেখানে যায় নিজের রকচটা স্বভাবের জন্য একটা ঝামেলা বাঁধিয়ে আসে। কিছুদিন আগে টিভিতেও দেখেছিল, আপনি সম্ভবত দেখেননি। আপনি তাড়াতাড়ি ফর্মটা দিন আঙ্কেল, অফিস তো বন্ধ হয়ে যাবে। লোকটা আমতা আমতা করে বলে, ইয়াসার মির্জার বউ এসেছে স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করতে। আলো লোকটার দিকে স্থির দৃষ্টি দেয়, তারপর স্বাভাবিক গলায় বলে, কেন, আমার জন্য নিষেধ আছে রাষ্ট্র থেকে? আমাকে লোন দেওয়া যাবে না? ঠিক তা না, আপনার স্বামী তো অনেক টাকা। হিয়া বলে ওঠে, প্রবলেম কি আঙ্কেল? স্বামীর টাকা তো কি হয়েছে? একটা মেয়ে নিজের চেষ্টায় স্বাবলম্বী হতে চাইলে সে পারে না। জানেন, আমার বান্ধবীর খুব আত্মসম্মান, আর এজন্যই তো ইয়াসার ভাইয়া ওকে পছন্দ করেছে। ওর মতো মেয়ে হয় না। তুই চুপ করবি? হিয়াকে থামিয়ে দিয়ে আলো লোকটার দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, আঙ্কেল প্লিজ, আমার খুব দরকার টাকাটা। কাগজপত্রগুলো আলোর দিকে এগিয়ে দিতে দিতে বলে, তোমাকে খুব পছন্দ হয়েছে মেয়ে, আমি তোমার কথাটা মাথায় রাখবো। স্বামীনের দিকে একবার ঘুরে তাকিয়ে তোপ দলের কাছে এসে চুপচাপ বসে পড়ে। সৌমিন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছে, স্বামীর ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছে। শুভ্র রঙের পাঞ্জাবি পরনে, চোখে সানগ্লাস, পাঞ্জাবি হাতে গুটিয়ে রেখেছে, টান টান হয়ে দাঁড়িয়ে রাশভারী পুরুষালী গলায় চমকপ্রদ কিছু বাক্য নিয়ে ইঞ্জিনিয়ারদের মুগ্ধ করছে এই তরুণ মেয়র। তোপ দলের ছেলেদের বলে, ভাইকে দেখেছেন আপনারা? একেবারে নায়কের মতো, মনে হচ্ছে এখানে সিনেমার শুটিং চলছে। ভাই তার ডায়লগ দিচ্ছে। রাহাত স্বামীনের দিকে এক পলক তাকিয়েই বলে, এত সুন্দর, এত উপযুক্ত স্বামী রেখে যে মেয়ে তেজ দেখিয়ে চলে যায়, সে মেয়েই না, সাধু সন্ন্যাসীর লেভেলে চলে গিয়েছে। আরাব উঠে বলে, ও কি সুস্থ স্বাভাবিক মেয়ে নাকি? মাথা তার ছিঁড়ে গেছে অনেক আগেই, মনে নেই ওর কর্মকাণ্ড? ভাইকে এসে হুট করে চর মারা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভাইয়ের অপমান করা। কেউ পাগল না হলে ছাত্রনেতার সাথে এমন করে? এই তুই ও বলছিস কাকে? ভাই শুনলে একটা আছাড় মারবে তোকে। চাপা স্বরে চেঁচিয়ে বলে রাহাত।
সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামিন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে, ওদের দিকে এগিয়ে আসে। তৌফ আনমনে গান গাইতে শুরু করে। पहली पहली बार मोहब्बत की है कुछ न समझ में आए मैं क्या करूँ इश्क ने मेरी ऐसी हालत की है कुछ न समझ में आए मैं क्या करूँ। শামিন এগিয়ে এসে তৌফের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে তোর? কি গাইছিস এটা? হিন্দি গান ভাই। এর অর্থ হচ্ছে প্রথমবার ভালোবেসে ফেলেছি, কিছু বুঝতে পারছি না আমি কি করব। মন আমার এমন হাল করলো, কিছু বুঝতে পারছি না আমি কি করব। শামিন তৌফের দিকে শীতল চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, অর্থ বুঝেছি আমি, কেন গাইছি সেটা? আমাদের দলটাকে তোর গানের পালা মনে হয়? রাস্তায় রাস্তায় ঘুরে গান গাই আমরা? তৌফ মাথা নাড়ায়। সে ভীষণ ঘাবড়ে গিয়েছে ভাইয়ের ধমকে। শামিন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, কাজ শেষ আমার। বয়েজ কলেজে যাবি? কতদিন হারুন চাচার টঙের দোকানে চা খাই না। ফুয়াদকেও ডেকে দে, আর ওখানে ফুটবল টিমকে খবর দে। মন ভালো নেই আমার। ইসমাম ভাইয়ের জন্য মন খারাপ। শামিন কিছু না বলে রাহাতের দিকে তাকিয়ে বলে, বাইক স্টার্ট কর। আজ শামিন গাড়ি নিয়ে আসেনি। হাইওয়েতে মোট 16টা বাইক সাই সাই করে চলছে। শামিন রাহাতের পিছনে বসেছে। সবাই বয়েজ কলেজের সামনে গিয়ে বাইক পার্ক করে। ফুয়াদ আগে থেকেই গেটের সামনে দাঁড়িয়ে ছিল। দলবল নিয়ে হারুনের দোকানে ঢুকে পড়ে শামিন। চা খেতে খেতে সবুজকে বলে, আমি কত বাজে মেয়েও দেখেছিস। জনসেবা রেখে এখানে আড্ডাবাজি করছি, বখাটেদের মতো বাইকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ফুয়াদ শামিনের হাবভাব দেখেই বুঝেছিল শামিনের মন খারাপ। কিছুক্ষণ যেতেই সে আমতা আমতা করে বলে ওঠে, তোর কি মন খারাপ? শামিন কিছু বলে না। ফুয়াদ বলে, কি হয়েছে নতুন করে? নতুন করে কিছু হয়নি, সারাদিন ভাবির জন্য মন খারাপ থাকে, আর এখন ইসমাম ভাইয়ের জন্য। কণ্ঠে শামিনের প্রতি সহানুভূতি সবুজের। শামিন সবুজের দিকে চোখ রাঙিয়ে বলে, বেশি কথা বলবি না। আমি সারাদিন মন খারাপ করি তোর ভাবির জন্য? কি ধরনের কথা এগুলো? ফুয়াদ হাসতে হাসতে বলে, তোর মতো পুরুষ এগুলো স্বীকার করবে না জানি, তাহলে তোর পৌরুষ চলে যাবে। শামিন চুপ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে বলে ওঠে, সত্যি কথা বলতেও মিস করি ওকে, ওর পাগল পাগল আচরণগুলোকে। তৌফ বলে, ভাবিকে একটা ইমোশনাল মেসেজ লিখে পাঠিয়ে দিন ভাই। মেয়ে মানুষের মন গলাতে এসব ভংচং কথাবার্তা অনেক কাজে দেয়। শামিন তৌফের দিকে তাকিয়ে বলে, ভংচং কথাবার্তা মানে? এই ধরেন কবিতা বা গানের 2টা লাইন, যা একেবারে একটা মেয়ে লোকের হৃদয়ে গিয়ে লাগবে। সারাদিন চিল্লাচিল্লি করে এদের কাছে মার্কেট পাওয়া যায় না, তবে এইসব ভুগি চুগি কথাবার্তায় এরা পটে যায়। আমিও আমার গার্লফ্রেন্ডকে এইভাবে পটিয়েছি। শামিন কিছুক্ষণ বোকার মতো তৌফের দিকে তাকিয়ে থাকে। তারপর ফোনটা তৌফের দিকে এগিয়ে দিয়ে বলে, লিখে দে অমন একটা মেসেজ। তৌফ লজ্জিত ভঙ্গিতে বলে, ছি ভাই, ভাবির মেসেজ আপনি নিজের হাতে টাইপ করেন, আমি বলে দিচ্ছি। সবাই খুবই আগ্রহী হয়ে দেখতে থাকে তৌফ আর শামিনের কর্মকাণ্ড। তৌফ গলা খাকারি দিয়ে বলে, লিখেন, যেদিন আমি হারিয়ে বুঝবে সেদিন বুঝবে। শামিন লিখতে থাকে, যেদিন হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে। তৌফ বলতে থাকে, আজ তো পরের সন্ধ্যা আতরায় আমার খবর পৌঁছবে। শামিন লিখে ফেলে। তারপর তৌফের দিকে তাকিয়ে বলে, লাইন দুটো সুন্দর, কার লেখা? তৌফ বলে, কি জানি, জসিমউদ্দিন নয়তো কাজী নজরুল ইসলাম। রাহাত বলে, জসিমউদ্দিনেরই হবে। কাজী নজরুল বিদ্রোহ করে কুল পেত না, এসব ভঙ্গি চুঙ্গি কথাবার্তা লিখত কখন? ফুয়াদ শামিনের ফোনটা নিয়ে বলে, দেখি গুগলকে জিজ্ঞাসা করে দাঁড়া। শামিনের ফোনটা হাতে নিয়ে ফুয়াদ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে শামিনের দিকে তাকায়। হতভম্ব হয়ে শামিনকে বলে, এসব কি লেখা তোর সার্চ হিস্ট্রিতে? কী সব জানতে চেয়ে বেড়াতি এসব? স্ত্রীর মন জয় করার উপায়, বউয়ের উপর রাগ উঠলে তার নিয়ন্ত্রণ কিভাবে করে, স্ত্রীর সাথে কিভাবে কথা বলা উচিত। পড়তে পড়তে ফুয়াদ উচ্চ শব্দে হাসতে থাকে। তার হাসি থামছেই না। শামিন থাবা মেরে ফোনটা কেড়ে নিয়ে থমথমে বুক নিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে ফুয়াদ বলে, বেচারা গুগলকে তো বেশ অত্যাচার করেছি সে কদিন। শামিন তার দলের ছেলেদের সামনে লজ্জায় পড়ে যায়। ফুয়াদ বলে, কিছু শিখতে পেরেছিস? তৌফ বলে ওঠে,
ভাই মেসেজটা পাঠিয়ে দিন ভাবির নম্বরে, দেখবেন একটু হলেও মন গলবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তোমাকে এটা লিখে পাঠিয়েছি আমি। শামিন কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার আতাউর আলমের মেয়ে অদ্রিতা আলো এক হলো। এই মেসেজ পাঠালে তোর ওই ভাবি কি লিখবে জানিস? লিখবে জাহান্নামে যান, মিলিয়ে নিস। দরকার নেই, বাদ দে বাদ দে। উফ জোর করে শামিনের ফোনটা নিয়ে বলে, ধুর ভাই, কিছু হবে না এমন, আমি পাঠিয়ে দিচ্ছি মেসেজটা। না তো, হ্যাঁ ভাই, তো পাঠাস না। তোফ দাঁত বের করে বলে। পাঠিয়ে দিয়েছি ভাই। মেসেজের টুংটাং আওয়াজে বই থেকে চোখ সরিয়ে মোবাইলটা হাতে নেয় আলো। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অষ্টপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। স্বামী আশারের নাম্বার দেখে আলো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নতুন নাম্বারটাও জেনে গিয়েছে লোকটা যথেষ্ট বাড়াবাড়ি করে ফেলেছে। আর কত সিম কার্ড চেঞ্জ করবে আলো? মেসেজটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো তার উত্তর টাইপ করতে থাকে। স্বামীনের ফোনে নোটিফিকেশনের টুংটাং আওয়াজ হয়। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে তার দিকে। স্বামীন আলোর নাম্বার দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণেই মেসেজটি দেখেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ফুয়াদ বলে। কি লিখেছে আলো? স্বামীন থমথমে মুখ নিয়ে বলে, লিখেছে গো টু হেল। ফুয়াদ ভ্যাবা চ্যাকা খেয়ে যায়। অবশ্য সে জানতো আলো এমন কিছুই বলবে, তো বলে ওঠে, ভাই আপনি তো বলেছিলেন ভাবি লিখবে জাহান্নামে যান, কিন্তু ভাবি লিখেছে গো টু হিল। আপনার কথা পুরোপুরি মিলে গিয়েছে ভাই। স্বামীন শীতল চোখে তৌফের দিকে তাকায়, তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে, এই ওর কানের নিচে একটা ঠাঁটিয়ে চড় দে তো। কিছুক্ষণ বিরক্ত হয়ে বসে থাকে আলো। আবার ফোনের রিংটোন বেজে ওঠে। শ্রাবণীর নাম্বার দেখে তৎক্ষণাৎ রিসিভ করে কানে ধরে। ফোনটা কানে চেপে ধরে আলো চুপ করে আছে। ওপাশ থেকে শ্রাবণীর কান্নার শব্দ আসছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো বলে ওঠে, আলো আমতা আমতা করে বলে ওঠে, কাকার কি অবস্থা? আমাকে কি করতে হবে? আলো অস্বস্তিতে পড়ে যায়। শ্রাবণীকে কিভাবে মানা করে দেবে সে? কিন্তু ওই লোকটাকে আলো কি বলবে? এমনিতেই লোকটা আলোর পিছু ছাড়ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা করে আলো তারপর শ্রাবণীকে আশ্বস্ত করে নিচু স্বরে বলে, আচ্ছা তুই রাখ, আমি দেখছি, তোকে জানাবো। কলিং বেলের আওয়াজ আলো পেয়েছে। বিছানায় অলস ভঙ্গিতে উপর হয়ে শুয়ে একটা বইয়ে মুখ গুজেছিল সে। একেবারেই উঠতে ইচ্ছে করছে না। 2 মিনিট পরে নিচু গলায় রেহেনাকে ডেকে বলে, মা কে এসেছে? আমি। ঈশিতার গলার আওয়াজ পেয়ে আলো হকচকিয়ে উঠে বসে মাথা ঘুরিয়ে তাকায়। আলোর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ঈশিতা। তার মুখ হাসি হাসি। বিছানা থেকে ওড়নাটা তুলে গলায় পেঁচিয়ে ঈশিতার দিকে ছুটে যায় আলো। ঈশিতার হাত ধরে আনন্দিত গলায় বলে, তুমি? ঈশিতা হেসে বলে, খুব কষ্ট করে খুঁজে বের করলাম তোমাদের বাড়ি। আলো ঈশিতাকে টেনে এনে নিজের বিছানায় বসিয়ে দেয়। ঈশিতা আলোকে কয়েক মুহূর্ত দেখে বলে, সালোয়ার কামিজে তোমাকে ভালো লাগে না ভাবি? আলো ঈশিতার দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচু স্বরে বলে। ভাবি ডেকো না আমায়। ঈশিতা হাই তুলে বলে, ডিভোর্স না হওয়া পর্যন্ত তো ডাকতেই পারি। আলো বিছানার একপাশে বসে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতু কেমন আছো? খুব একটা ভালো নেই, সারাদিন বমি হতে থাকে। তোমাদের দুজনকে খুব মিস করি। আদেও করো, মনে তো হয় না আমার। আলো ম্ল্যান হাসে। ঈশিতা বলতে থাকে, আর কাউকে করো না? আর কাউকে করার কথা আপু? কেন এসব অযৌক্তিক কথা বলছো? ঈশিতা চুপ করে থাকে। আলো বলে, এভাবে এসো মাঝে মাঝে, আমার ভালো লাগবে। ঈশিতা আলোর কথার জবাব না দিয়ে বলে, বাড়িটা একেবারে আগের মতো হয়ে গিয়েছে। তুমি চলে এসেছো, ইসমামও আমেরিকা চলে গিয়েছে, আবার সেই আগের রূপ। সময় কাটে না আমার, তাই খুঁজতে খুঁজতে তোমার কাছে এলাম। ইসমাম চলে গিয়েছে? আলো জানতে চায়। ঈশিতা মাথা নাড়িয়ে বলে, গত পরশু। আলো আর কথা বাড়ায় না। প্রসঙ্গ পাল্টে বলে, শান্ত ভাইয়া কেমন আছে? ভালো। সব ঠিক আছে? আর কিছু বলেছে তোমাকে তোমার ওই গুণধর ভাইয়া? ঈশিতা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমার সাথে কথা বলে না সেদিনের পর থেকে।
হুট করে ব্রেক কষে দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে শামিন। কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সাগর তার নিজের বাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শামিন এগিয়ে গিয়ে দাঁত খিচিয়ে সাগরকে কুৎসিত একটা গালি দেয়। সাগর মুচকি হেসে বলে, মেয়রের মুখে এসব গালি মানায়? সর ওখান থেকে, এটা তোর বাপের রাস্তা না। সাগর হেসে ফেলে, বলে, কোনটা আমার বাপের তা আমি ভালো করেই জানি। শুনলাম তোর বউ চলে গিয়েছে বাপের বাড়ি। এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল? শালা তোর সাথে আসল জিনিস নেই নাকি? কথাটা বলে খিকখিক করে হাসতে থাকে সাগর। শামিন শীতল চোখে সাগরের দিকে তাকিয়ে থাকে। সাগর হাসি থামিয়ে বলে, সমস্যা নেই, আমার কাছে পাঠিয়ে দিবি। তুই আর আমি তো একই। শামিন সাগরের কলার ধরে চেঁচিয়ে ওঠে। একেবারে জিভ টেনে ছিঁড়ে ফেলবো বাস্টার্ড। সাগর শামিনের হাত ছাড়িয়ে দিয়ে বলে, 2 কোটি টাকা উসুল করব আমি তোর থেকে, যেভাবে হোক। ইয়াসার মির্জা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, অবশ্য তোর বউকে আমার কাছে দিলে একটু চিন্তা ভাবনা করে দেখতাম। কথাটি বলে সাগর শেষ না করতেই শামিন সাগরের নাক বরাবর একটা খুশি মেরে দেয়। সাগর নাক চেপে ধরে মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকিয়ে হাসতে থাকে। শামিন দৃঢ়ভাবে বলে, তোর সাথে কথা অপচয় করে লাভ নেই। আমি খেপে গেলে এই দেশে ভিক্ষা করে খেতে পারবি না, এই কথাটা শুধু মাথায় রাখিস। শামিন গাড়িতে গিয়ে উঠে বসে গাড়ি স্টার্ট করে। তারপর গাড়ি ঘুরিয়ে চলে যায়। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। পার্টি অফিসের সামনে গাড়ি থামিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। ছেলেরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যেদিন স্বামীর মেজাজ গরম থাকে সবাই খুব ভয়ে ভয়ে থাকে। আজ সম্ভবত সেই দিন। কোনো কথা বললেও দুবার ভেবে কথা বলতে হবে আজ। স্বামী ইয়াসারের পার্টি অফিসের সামনে সিএনজি থামে। আলো তার দুই পাশে বসে থাকা হিয়া এবং শ্রাবণীর দিকে তাকায়। তারা শুকনো মুখে আলোর দিকেই তাকিয়ে আছে। আলো বেশ ঘাবড়ে আছে। সারাদিন যাকে সে তুলোধনা করে এখন কিনা তার কাছেই হেল্প চাইতে এসেছে সে। এর থেকে লাঞ্ছনার আর কি হতে পারে? সিএনজির ভাড়া মিটিয়ে 3 জন নেমে পড়ে। ধীর পায়ে হেঁটে ইয়াসার মির্জার পার্টি অফিসের গেটের ভিতরে প্রবেশ করে এদিকে ওদিকে তাকায়। রাহাত চুপচাপ বসেছিল। সে আলোকে খেয়াল করেনি। মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। রাহাত? অবাক হয়ে রাহাত মাথা তুলে তাকায়। আলোকে দেখে তার মুখ হা হয়ে গিয়েছে। আলো কিছু সময় চুপ করে থেকে বলে, আপনার ভাইয়ের সাথে দরকার ছিল, তার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি? রাহাত উঠে দাঁড়িয়ে যায়। বাকি ছেলেরা সবাই মুখ চাওয়াচাই করছে। হতভম্ব ভাব কাটিয়ে রাহাত বলে ওঠে, ভাই আপনার জন্য অল টাইম ফ্রি, চলুন আমার সাথে ভাই। রাহাত ডাকতেই শামিন ধমকের সুরে বলে ওঠে, বলেছি আগামী 1 ঘন্টায় কেউ আসবি না এখানে। ভাই ভাবি এসেছে। কোন ভাবি? আবার কোনো ভাবিনি। ভাই আমাদের ভাবি। শামিন কিছু কাগজ দেখছিল। রাহাতের কথায় মাথা তুলে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহাত পেছনের দিকে তাকিয়ে বলে, ভাবি আসুন। শামিন উঠে দাঁড়িয়ে যায়। ধীর পায়ে হেঁটে আলো শামিনের অফিসে ঢোকে। তার পিছনে হিয়া এবং শ্রাবণী। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। শামিন এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আলো নিচু স্বরে বলে, আমি এখানে একজন মেয়রের কাছে এসেছি, আপনার সাথে কিছু দরকার ছিল। আলোর কথায় শামিনের ঘোর কেটে যায়। সে নিজেকে স্বাভাবিক রেখে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আগে বসো। হিয়া এবং শ্রাবণী শামিনকে সালাম দেয়। শামিন সালামের উত্তর দিয়ে ওদেরকেও বসতে বলে। শামিন রাহাতের দিকে তাকায়। রাহাত ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, বলো কি সমস্যা তোমার? আলো কাট ভাবে বলে, সমস্যা আমার না, সমস্যা আমার বান্ধবীর। শামিন শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তুমি শ্রাবণী না? শ্রাবণী দাস, সুজন দাসের মেয়ে, ভালো গান করো। শ্রাবণী মাথা নাড়িয়ে বলে, জি ভাইয়া। কি সমস্যা তোমার? ভাইয়া, আমার বাবার দূর সম্পর্কের এক ভাইয়ের ছেলেরা জোরপূর্বক আমাদের বাড়ি দখল করেছে, সাথে আমাদের দোকান ঘরটাও, যেটা আমাদের পরিবারের একমাত্র ইনকাম সোর্স ছিল। এমতো অবস্থায় পুরো পরিবার নিয়ে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পুলিশের কাছে গিয়েছিলে? সুজন কাকা কোথায়? শ্রাবণী মাথা নেড়ে বলে, গিয়েছিলাম বহুবার।
আমাদের থেকে টাকাও নিয়েছে অনেক, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আর বাবা অসুস্থ, তাই আমি আলোকে রিকোয়েস্ট করে আপনার সাথে কথা বলতে এসেছি। শামিন শ্রাবণীর কথা শুনতে শুনতে আলোর দিকে তাকাচ্ছে বারবার। আলো তার দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। শামিন চোখ সরিয়ে নিয়ে শ্রাবণীকে বলে,